ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগত আপনাদের দুজনকে। যে আলোচনার দিয়ে শুরু করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাম্প্রতিক চাঁদাবাজি গুলশানে ধরা পড়েছেন কয়জন, তারা রিমান্ডে গেছেন এবং সকল কমিটি স্থগিত করেছেন। ইলিয়াস খান, আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় নাগরিক পার্টি যেদিন গঠিত হলো তার সেদিনই সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন প্রাসঙ্গিক নয়, সারা দেশে এটির কোনো কার্যক্রম থাকার কথা নয়। এটি আবার কেন গঠিত হলো, কেন আবার চাঁদাবাজির অভিযোগ, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আমার সব আলোচক অত্যন্ত শ্রদ্ধাভাজন তপন ভাই এবং অনুষ্ঠান যারা দেখছেন, আপনি বলেছেন যে সাম্প্রতিক কালের চাঁদাবাজি। সাম্প্রতিক কালের না, এরা বহু আগে থেকে শুরু করেছে। এই বিশেষ করে 5 তারিখের পরে 5ই আগস্টে যেদিন শেখ হাসিনার পতন ঘটেছে তারপর থেকে বিভিন্নভাবে তারা চাঁদাবাজি করছে। এবার তো ধরুন এখন সময় আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এই জন্য এই যার বাসায় চাঁদাবাজি করেছে তিনি অভিযোগ করতে সাহস পেয়েছেন। অধিকাংশ মানুষ সাহসই পান না যে চাঁদাবাজি করছে, বিভিন্নভাবে অনেকভাবে চাঁদাবাজি করছে। সুতরাং এবং এনসিপি যে কথাটি বলেছেন, এনসিপি সভাপতি বলেছেন যে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধের কথা বলেছেন, কিন্তু কেন হয় না সেটি আপনি বুঝেন, আমি বুঝি। তাদের মধ্যে নানা উপদল সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আপনি দেখুন না যে এই কথাটি বোধহয় আপনাদের স্টুডিওতে আগেও বলেছি যে শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 4 কোটি টাকা কামাই করেছিলেন। আর আজকে আমাদের যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, তার একজন এপিএচ ছিলেন, তিনি অল্প কদিনে কত টাকা কামাই করেছে এখনো এটি প্রকাশ হয়নি, বাট 150 কোটি টাকার কথা বলা হচ্ছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছে। কেন? আমরা তো একটি ভালো বাংলাদেশ চেয়েছিলাম, কারণ আমরা দেখেছি আগে বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের সেই আশা কিন্তু পূরণ হয়নি। যেমন 90-এর আন্দোলনের পরে আমাদের ভালোবাসা ছিল, মহান মুক্তিযুদ্ধের পর একটা সুন্দর দেশ আসছিল। এবারে আমরা আশা করেছিলাম যে এই তরুণরা এসছে রাজনীতিতে, যারা সামনের সারিতে আসছে, তারা দেশটিকে ভালো দেশ উপহার দিবেন, কিন্তু আমরা কিন্তু ক্রমান্বয়ে আশাহত হচ্ছি। খুব ভয় লাগছে যে আগের দুটি আন্দোলনের মতো আবারও আমরা আশাহত হই কিনা, কারণ লক্ষণ খুব ভালো দেখছি না। তাদের যে কথার স্টাইল, 90-এর আন্দোলনের একজন ছাত্রনেতা হিসেবে আপনার কি এখন খারাপ লাগছে যে ওই সময় আমরা কেন করলাম না? তাহলে এই সুযোগগুলো নিতে পারলাম না। আমি ছাত্রনেতা ছিলাম না, আমি সাধারণ ছাত্র ছিলাম, বাট আমি আন্দোলনে ছিলাম। তো তপন ভাই আছেন, উনি আরো ভালো বলতে পারবেন সেই আন্দোলনের পরে কি হয়েছিল। আমাদের অনেক আশা ছিল, কিন্তু আমাদের কোনো আশা পূরণ হয়নি। আপনি দেখুন না শিক্ষাঙ্গনগুলো অবস্থায় দেখুন, কারা রাজনৈতিক বিবেচনায় বেশি হচ্ছে, আপনি খেয়াল করলেই দেখবেন। ইভেন স্বৈরাচারী এরশাদের আমলেও কিন্তু রাজনৈতিক বিবেচনায় খুব বেশি লোক ভিসি হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা 90-এর পরে কি দেখলাম, যখনই যে দল ক্ষমতায় এসছে তারা কি করেছে, রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়ে দিয়েছে। এবং সর্বশেষ গত 15.5 বছরে এমন লোকজনকে ভিসি নিয়োগ করা হয়েছে, তাদের কথা সারা বিশ্বব্যাপী ট্রোল হয়, মানুষ হাসে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো আমাদের প্রত্যাশা ছিল না। এবার এখন এসে আবার আমরা হতাশার দিকে ক্রমশই যাচ্ছি, কারণ এই এনসিপি বলুন, এই বৈষম্য ছাত্র আন্দোলন বলুন, তাদের যে অ্যাক্টিভিটিস, অনেকেই প্রশ্ন তুলছে, এখন খুব সুবিধাজনক কেউ মনে করছে না। আপনি দেখুন না, সামনে একটা নির্বাচন, আমরা আশা করছি যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেই আসুন, সেই নির্বাচনটি পৌঁছানোর জন্য এই তরুণদের অনেকে নানা কৌশল করছে। এটা তো আমাদের প্রত্যাশা না। আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক, এবং তরুণরা নিশ্চয়ই তাদের অবদান আমরা মনে রাখবো সারা জীবন। এই স্বৈরাচার বিজয়ে তারা কিন্তু বিরাট ভূমিকা পালন করছে, যদিও সেটিরও মূল কৃতিত্ব দাবি করে তারা 1 মাস 6 দিন আন্দোলন করেছে। আর বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা বছর পর বছর নির্যাতিত হয়েছে, তারপর তারা পিছু হতে যায়নি, আন্দোলন করেছে। সুতরাং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলেন, এটি শুধু একটি ঘটনা, এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং প্রতিদিন ঘটছে। শুধু আমরা মিডিয়ার সামনে আসে না, প্রতিদিন অনেক জায়গাগুলো ঘটছে, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গাগুলো ঘটছে। এই যে নিয়োগ বাণিজ্য নানা কিছু হচ্ছে, এগুলো আস্তে আস্তে আলোয় আসবে, মানুষ জানতে পারবে। তুমি আশা করতে চাই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এইসব নৈরাজ্য, তারা যে এই চাঁদাবাজি করছে,
এবং আপনি দেখবেন তারা সবসময় প্রচার করে তারা কিন্তু সাধু, অন্যান্য দল চাঁদাবাজি করছে, বিভিন্ন ধরনের প্রচারণা চালাবেন। তাদের মধ্যে যে এত গোমর আছে, এত কিছু তারা করছে, এগুলো কিন্তু কোনোভাবে আলোয় আনতে দেয় না। এবং কালকেও দেখুন 5 জনকে ছাড়িয়ে নেওয়ার জন্য নানা চেষ্টা হয়েছে, সেটি আমার স্টুডিওতে বলবো না, নানাভাবে চেষ্টা হয়েছে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য। কদিন আগে আমরা থানায় দেখেছি আসামি ধরেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন এনসিপির বড় নেতা গিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছে। ধানমন্ডি থানা, কয়েক মাস আগে ধানমন্ডি থানার ঘটনা। এই ঘটনাগুলো ঘটছে সাইফুর রহমান। তো আমরা সেই নষ্টর দিকেই গেলাম। এখনো দেখেন, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি যে ব্রিফিং করেছে, সেখানে বলেছে যে এত বড় সংগঠন, এত কর্মী, লাখ লাখ সমর্থক, সবাই তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো নষ্টরা এখানে ঢুকলোই বা কি করে? নিয়ন্ত্রণই করা যাচ্ছে না, কি বৈষম্য বিরোধী দেশ তারা গড়বেন? দেখুন, এখানে অন্যান্য যে গণঅভ্যুত্থানগুলো, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, এই যে বড় ধরনের যে রাজনৈতিক যে ঘটনা বা রাজনৈতিক পট পরিবর্তন, এগুলোর সাথে এইটার পার্থক্য, একটা বেসিক পার্থক্য আছে। এখন এতদিন ধরে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ অনেক বেশি প্রশংসার বন্যায় এটাকে ভাসাতেন। কিন্তু আমি একজন রাজনৈতিক বর্তমানে রাজনীতি সচেতন একজন সাংবাদিক হিসাবে, এবং এক সময় দীর্ঘ সময় আমি রাজনীতি করেছি, সেই রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি যে এইটার যে আপনি বললেন যে দুষ্ট লোকেরা ঢুকে গেছে, এটার প্রাণ ভ্রমণটা আছে এখানে বিন্যাসের মধ্যেই। গণঅভ্যুত্থানটা যে পদ্ধতি হলো, যে বিন্যাস এখানে হলো, সের মধ্যেই ওই ভ্রমণটা কিন্তু নিহিত আছে। আমি বিগত বিশেষ করে 10 বছরে যখন বিএনপি আন্দোলন, বিএনপির আন্দোলন একবার আবার নেমে যেত, আমি যতগুলো কলাম লিখেছি, আমার এক বক্তব্য ছিল, আমি বিএনপির সমর্থক ছিলাম না, কিন্তু আমি ওই নির্বাচন অথবা তার মধ্য দিয়ে সরকার পরিবর্তিত হবে, এইটা আমি সমর্থক ছিল বিএনপির প্রতি, যে আপনারা জনগণকে সম্পৃক্ত করুন। আওয়ামী লীগের যে ব্যর্থতা, আওয়ামী লীগের যে দুর্বলতা, সেটাকে খুঁজে বের করে রাজনৈতিক দল নেতৃত্বে বা রাজনৈতিক জোটের নেতৃত্বে ঘটবে, একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। তখন একটা স্টিয়ারিং লোকের হাতে থাকবো, মানুষ চিনি, যাদেরকে মানুষ জানে, মানুষের ধারণা আছে। কিন্তু আপনি গত জুলাই বা আগস্টের যে আন্দোলনের কথা আপনি বলছেন, কার হাতে? আমরা কেউ কিন্তু জানতাম না। জুলাই তো আমরা জানতাম না, আগস্টও কিন্তু ভালো করে আমরা জানতাম না। এখন নানা বিতর্ক হচ্ছে, আপনি দেখেন স্টিয়ারিং নিয়ে কিন্তু নানা বিতর্ক হচ্ছে। হয়েছে, আপনি বদরুদ্দীন উমরের একটা বক্তব্য এই গত সপ্তাহে দিয়েছেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। 10 বছর ছিলেন সবচেয়ে বড় গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সমর্থক ছিলেন বদরুদ্দীন উমর। গণঅভ্যুত্থান হচ্ছে, বলছেন তার একটা পার্টির সভায় পত্রিকা ফলো করে প্রচারিত হয়েছে, তিনি বলছেন ধারাবাহিক একটা রাজনৈতিক আন্দোলন তো ঘটনাটা ঘটে নাই, দুষ্ট লোকদের সমাহার এখানে দেখা যাচ্ছে। একটা মারাত্মক আশঙ্কাজনক উত্থান ঘটছে। শ্রমিকের কথা নেই, কৃষকের কথা নেই, এখানে সাধারণ নাগরিকদের কোনো কথা নেই, ছাত্র কথা আপনি পাবেন না এখানে। বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন। ফলে এই যে মৌলিক পরিবর্তন, রাজনীতিকে যদি তাহলে কিন্তু এর মধ্যে ঘুরপাক খাবো। এখন আপনি দেখেন এবং বিভিন্ন
আপনার কথাগুলো না মানে মাঝে মাঝে কিছু কথা একটু পড়ে যাচ্ছে, মানে এটা হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে, এই জন্য আসলে কথাগুলো খুব চমৎকার করে শোনা যাচ্ছে না। একটু বিরতি নেই, বরং আমরা ঠিক করার চেষ্টা করি যে আপনার কথাটা যদি আর একটু ক্লিয়ার শোনা যায়, তাহলে এই প্রসঙ্গ নিয়ে আবার আলোচনায় আসবো। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতির পর আবারও স্বাগত জানাই আপনাদেরকে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। দুজনকে আবারও স্বাগত। আশা করি সাইফুর রহমান তপনের মানে গলা এখন পরিষ্কারভাবে শুনতে পাবো। সাইফুর রহমান তপন, আপনার কথাগুলো যতটুকু বুঝেছি, তার পাশাপাশি যদি আমি সংযুক্ত করি, ধরেন এখন তো নতুন দল এনসিপি, তারপরে তাদের সহযোগী এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে। চাঁদাবাজির অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধেও ব্যাপক। মানে 5ই আগস্টের পরে মানে অনেকেই বলছেন যে এটা হাত বদল হয়েছে মাত্র। তো সে জায়গাটাও বিএনপিও তো ধরেন সেরকম মানে প্রশংসাসুলভ কোনো আচরণ দেখাতে পারল না, কারণ তারা যে অবস্থানে আছে সেই অবস্থান ধরে রাখা উচিত ছিল কিনা। আমাকে বলছেন? জি, আচ্ছা, হ্যাঁ, এখানে আমি যেটা বলবো আপনাকে সেটা হলো যে চাঁদাবাজির যে প্রবলেমটা আমাদের বিশেষ করে পাওয়ার পলিটিক্স যারা করে, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি যারা করে, তাদের মধ্যে এটা আপনি সব জায়গায় সবসময় আমরা এটা দেখে আসছি। সেটা এই সমস্যাটা আমরা বরাবরই দেখে আসছি। এটা আমরা এরশাদের আমলে দেখেছি, এটা বিএনপির সময় দেখেছি, এটা আওয়ামী লীগের সময় দেখেছি, এবং এখন যেই বিষয়টা আপনারা দেখছেন সেটা ফলে ওইটার ধারাবাহিকতা। কিন্তু আমি এখানে যেটা বলবো, এনসিপির যে চাঁদাবাজি, যেমন ওখানে কারা চাঁদাবাজি করছে আপনি কিন্তু জানেন না। আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারেন যে বিএনপির অমুক ইউনিটের অমুক নেতা এই অপরাধটা করেছে, আপনি কিন্তু বলে দিতে পারেন, পত্রিকায় বলতে পারে। আজকে দেখেন, আজকে যেই ছেলেটাকে গুলশানে গ্রেফতার করা হলো নেতা হিসেবে, একটা বড় নাম তার, সে হলো হোম মিনিস্ট্রির যে সংস্কার কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ে যে সংস্কার, সেইটার মেম্বার, সেই কমিশনের ছাত্র প্রতিনিধি সেটা। এবং এখানে তাদের মধ্যেই আপনি দেখবেন, মানে কেউ বলছে যে সে আমাদের কেউ না, এরা নাম ব্যবহার করছে, আবার লোকজন এনসিপির নেতাদের সাথে তার ছবি ব্যবহার করছে সেটা। তো এখানকার যে চাঁদাবাজিটা, অর্থাৎ এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, কিংবা এই জাতীয় যাদের যে অপরাধগুলো, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে তাদের যে ইনভলভমেন্টটা, সেটা এটার বিষয়টা হলো কি, এটা হলো অনেকটা যে সেই যে অর্থাৎ অন্ধকারে ঢিল ছোড়ার মতো। সেটা কিরকম? কারণ আপনি যেহেতু তাদেরকে জানেন না, তাদের ভূত ভবিষ্যৎ আপনি জানেন না, ফলে আপনি কিন্তু লোকেট করতে পারেন না প্রবলেমটা কোথায়, সেটা আপনি ঠিক ভাবে লোকেট করতে পারবেন না। আপনি দেখবেন যে এই যে তারা এটা কি হয়, একটা সংগঠনের সারা দেশের কমিটি স্থগিত করা যায়, সারা দেশের কমিটি বাতিল করা যায় কলমের এক খোঁচায়? কিন্তু তারা কিন্তু এটা করেছে। এবং ইলিয়াস ভাই যেটা বললেন যে এনসিপি যখন গঠিত হয় তখন তো তারা বলেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর থাকবে না, কিন্তু সেটা থাকলো। কেন থাকলো সেটা? তাহলে কার উপরে কার কন্ট্রোল, এটা কিন্তু এখানে স্পষ্ট না সেটা। ফলে এক ধরনের এটা একটা আপনি এটাকে বলতে পারেন যে নৈরাজ্য, যেটাকে বলে সে নৈরাজ্যের রূপ। আপনি দেখেন যে বিএনপির কর্মীদের মধ্যে যখন অপরাধ প্রবণতা বাড়ে, আপনি অতীতও দেখবেন, আপনি সেটা বিএনপির হাইকমান্ড শুধু বহিষ্কারই না, বিভিন্ন ধরনের অ্যাকশনও নিয়েছে। তার জন্য নতুন নতুন বাহিনী গঠন করা হচ্ছে। আমি আপনার পার্থক্যটা বোঝার জন্য কথাটা বলছি সেটা। ফলে এখন যেটা হচ্ছে, এটাকে আপনি ধরতে পারছেন না, এটাকে ধরতে পারছেন না যে কোথায় আপনি ওষুধটা দিবেন, কোথায় আপনি ইনজেকশনটা দিবেন, আপনি কিন্তু করতে পারছেন না। ডিফারেন্সটা এই জায়গার মধ্যে। একটা রিকগনাইজড, একটা পরিচিত রাজনৈতিক শক্তির নেতৃত্বে একটা বিষয় ঘটা, আর আরেকটা আননোন ফোর্স, অজ্ঞাতনামা যাদেরকে বলা হয়, তাদের নেতৃত্বে যখন একটা ঘটনা ঘটে,
তখন সেখানে যে কোনো কিছু হতে পারে, মানে পসিবিলিটি দাঁড়ায় কি যে কোনো কিছু এখানে হতে পারে। 90-এর গণঅভ্যুত্থানে আমি এটুকু বলতে পারি আপনাকে, 90-এর গণঅভ্যুত্থানে অনেক কিছুই হয় নাই, কিন্তু একটা ধারাবাহিকতা অনেক দিন পর্যন্ত আমরা মেনটেন করতে পেরেছি। যে মানে ধরুন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে হবে, সেটা নিয়ে দুই দলের মধ্যে হয়েছে, সংঘাত হয়েছে, আবার একটা সমাধান হয়েছে। তারপরে আমরা এটা নিয়ে কিন্তু চলেছি অনেক বছর, কিন্তু আমরা চলতে পেরেছি। এবং তার সাথে পাল্লা দিয়ে আপনি দেখবেন যে আমাদের যে ইকোনমি কিন্তু বিএনপি আমলে যেমন নতুন একটা পর্যায়ে গেছে, আওয়ামী লীগ আমলে আবার আরেকটা পর্যায়ে গেছে। তারপরে বিএনপির যে 2001 থেকে 2006 সাল, সেই সময়ে কিন্তু এই যে 6% জিডিপি, যেটা আওয়ামী লীগ গর্ব করতো, 6%-এর উপরে জিডিপি কিন্তু তখনও হয়েছিল। সেটা আমি বুঝতে চাচ্ছি যে এই যে ধারাবাহিকতা, যে পরিচিত শক্তির রিকগনাইজড ফোর্স, যারা জনগণের কাছে যারা চিহ্নিত, যারা পরিচিত যে নেতৃত্ব, সেই নেতৃত্বে যখন একটা ঘটনা ঘটে, তার যে ইম্প্যাক্ট, আর যখন অপরিচিত বাহিনীর দ্বারা, মানে অপরিচিত বাহিনীর মাধ্যমে হলে সেটার ইম্প্যাক্টটা অন্যরকম, আমি সেটাই বলতে চাচ্ছি। ইলিয়াস খান, আপনার কাছে আসি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী কিছুদিন আগে পদত্যাগ করেছেন, আপনি খেয়াল করে থাকবেন। পদত্যাগ করার পরে তার উমামা ফাতেমা, তার বিরুদ্ধে ট্রল করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই বৈষম্য বিরোধীরা। এমনকি এনসিপির কয়েকজন নেতাও বলেছেন যে তিনি সময় দেন না, তিনি আসেন না, তিনি এই সম্পৃক্ত না, এই কারণে তাই তিনি উল্টোপাল্টা কথা বলছেন। কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাটা যদি কন্ট্রোল করতে না পারি, যে এখন এনসিপির নেতারা যে বড় বড় কথা বলেন, নতুন বাংলাদেশ করবেন, এটা করতে দেবেন না, ওটা করতে দেবেন না, আগের নিয়মে চলবে না, পুরনো সিস্টেমে দেশ চলবে না, তো সিস্টেমটা তো ওরা পুরনোভাবেই চালাচ্ছেন। সংবিধান মানে না, অনেক কিছু মানে না, সেটি আমি স্টুডিওতে বলবো না। তাদের কথাবার্তা অ্যাটিটিউড ফলো করবেন। আপনি প্রথম থেকে যদি দেখেন, আমি একটু তপন ভাইয়ের সাথে যোগ করি যে 52 ভাষা আন্দোলন হয়েছে, ছাত্ররা করে কিন্তু মূলত, তারপর তার টেবিলে ফিরে গেছে। 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্ররা তারপরে টেবিলে ফিরে গেছে। 71-এ মহান মুক্তিযুদ্ধের পরে ছাত্ররা টেবিলে ফিরে গেছে। তারপরে 90-এর গণ আন্দোলনের পরেও ছাত্ররা টেবিলে ফিরে গেছে। কিন্তু এবার আমাদের ভাইরা কি করলেন, তারা সচিবালয় মুখে হলেন, টেবিলের দিকে আর গেলেন না। এই জন্য দেখুন আপনি আজকে সচিবালয়ে ছাত্ররা গিয়ে পরীক্ষা দেবে না সেটা বলে, একটি কলেজের ছাত্ররা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায়। তো অ্যাটিটিউডটা আপনি দেখবেন। এবং এই আপনি যেটি বললেন এতক্ষণ, যে কথাগুলো বললেন, যে এনসিপি বা এই তরুণদের মধ্যে এমন একটি প্রবণতা আমি লক্ষ্য করি, তারা যা ভাবে সেটাই চূড়ান্ত। এটাই তো এক ধরনের ফ্যাসিজম। আমি আমার মতে যে চূড়ান্ত, এটা যদি আমি ভাবি, এটা তো এক ধরনের ফ্যাসিজম। আপনি দেখুন, তারা বলছে যে পার্লামেন্ট নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন নির্বাচন করতে হবে? নির্বাচন কমিশন কতটা সফল আমরা দেখব, বা তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করে সেটি তারা দেখবে। জামাত একই ধরনের কথা বলছেন। তো আমি শেষ করছি, যদি ধরুন নির্বাচন কমিশন ব্যর্থ হলো, তাহলে কি আবার তারা নতুন নির্বাচন কমিশন গঠন করবে? ধরুন তাদের তো কোথাও কোনো জেতার সম্ভাবনা নাই, একটি আসলে কোথাও পাওয়ার সম্ভাবনা নেই, বিশেষ করে এনসিপি কে যদি আমি বলি, তাহলে কি তারা নতুন করে নির্বাচন কমিশন গঠন করবেন? এবং সেই নির্বাচন কমিশনকে আবার কি দিয়ে টেস্ট করবে? তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে। নির্বাচনটির পেছনে একটি গভীর ষড়যন্ত্র চলছে, এটি তো হওয়া উচিত। আমরা এই দেশটাকে সবাই ভালোবাসি, তারা লড়াই করেছে, জীবন দিয়েছে অনেক ছাত্ররা। যদি অনেকে কি বলে যে ট্রোল করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র প্রাণ দেয়, সেটি ভিন্ন প্রসঙ্গে, সেটি আমার এখানে। তার মানে কি ইলিয়াস খান সে আগের মতোই, যে নির্বাচনে জেতার নিশ্চয়তা পেলেই ভোটে যাবে, এবং তাদের দলের একজন নেতা যেহেতু বলেছেন যে 300 আসনে তারা জিতবেন, যখন তারা নিশ্চিত হবেন 300 আসন জয়ী হবেন, তখনই তারা নির্বাচনে যাবেন, এরকমটা কি ইলিয়াস খান? ইলিয়াস খানকে আমরা, হ্যাঁ জি বলুন। আমি এসছি, আবার ফিরে এসছি। নির্বাচন জেতার বাস্তবতা কতটুকু আছে তাদের? আপনার ভিডিওটা অন করবেন, ভিডিওটা অফ হয়ে আছে, ভিডিওটা, ক্যামেরাটা অন করবেন। এই অনুষ্ঠান যারা দেখছেন, জি, এবং আমরা যে স্টুডিওতে আছি, আমরা সবাই জানি যে তাদের নির্বাচনী জেতার সম্ভাবনা কতটুকু আছে। যেমন একটু আগে আপনি বলেছিলেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের লক্ষ লক্ষ নেতা কর্মী দেশে কোথায়, কারা? এটি বলার তো কোনো সুযোগ নেই। তারা সাংবাদিক সম্মেলনে দাবি করেছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের লক্ষ লক্ষ নেতা কর্মী
হয়তো কোথাও কোনো অপরাধ করছে, বিচ্ছিন্ন ঘটনা, এটা না, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি আরেকটা পয়েন্ট আপনাকে বলি, আপনি একটু আগে বলেছিলেন যে বিএনপির অনেকে চাঁদাবাজি করে, দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা, এটা ঠিক না। 4,500 নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এখানে এক ধরনের ষড়যন্ত্র চলছে। একটি দল, রাজনৈতিক দল কি করতে পারে, তার যে নেতা বা কর্মী তাকে বহিষ্কার করতে পারে, এইটুকু ক্ষমতা কিন্তু রাজনৈতিক দলে আছে। আপনি দেখুন, এই যে হোটেল জাকারিয়ায় আপনাদের অফিসের একদম পাশে, সেখানে একটি সমস্যা হয়েছিল, আপনি জানেন, একজন যুবদল নেতা, তাকে কিন্তু দল বহিষ্কার করেছে, কিন্তু পুলিশ কিন্তু এখনো গ্রেফতার করেনি। করেছে, সাধারণ মানুষ ভাববে কি যে বিএনপির নেতা এখনো অপরাধ করে ঘুরে বেড়াচ্ছে। এরকম তো বিভিন্ন জায়গায় আছে। আমরা ওই দিন দেখলাম যে এই যে পুরনো ঢাকায় একটি কিলিং এর ঘটনা ঘটেছে, যে ছেলেটি পাথর মেরেছে তাকে গ্রেফতার করা হয়। সুতরাং কথা অনেক আছে। দেশটাকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য নানা শক্তি, দেশি বিদেশি শক্তি কাজ করছে। এখন পিআর পদ্ধতি বলছে, আমি কাকে ভোট দিব আমি জানবো না। বাংলাদেশে এত বড় একেবারে গণতান্ত্রিক দেশ হয়ে গেছে যে আমি কাকে ভোট দিব আমি জানবো না, বাট আমি পিআর পদ্ধতি ভোট হলে আমাকে ভোট দিতে হবে দলকে। এটি ভাবার কোনো সুযোগ নেই, এটা তো গণতন্ত্রই না। আমি ধরুন 5 জন প্রার্থী আছে, তার মধ্যে কে ভালো তাকে দেখে আমি ভোট দিব। সেটি যদি আমি না দিতে পারি, সেই পদ্ধতি আমি কেন মেনে নিব? সুতরাং নানা ষড়যন্ত্র চলছে। পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, নানা কিছু বলা হচ্ছে। এগুলো হচ্ছে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য। না, সে জায়গাটাই আপনি যেহেতু বারবার বলছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বা নির্বাচন না হওয়ার এক ধরনের ষড়যন্ত্র আপনারা অনেকেই দেখছেন, ষড়যন্ত্র আছে না, সে জায়গাটা একটু বিরতি নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এই যে গতকালকে একটা কথা নিশ্চয়ই মনে আছে যে কয়েকটি দলের সঙ্গে বৈঠকের পরে দুটি দলের নেতা বললেন যে 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। আজকে আবার জামাত এবং এনসিপি বলল যে কয়েকটা দলের সাথে আলোচনা করে নির্বাচন ঘোষণা করলে তারা মানবেন না। আবার বিএনপির পক্ষ থেকে বলা হলো যে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা আসে ততক্ষণ আসলে সুনির্দিষ্ট কিছু নয়। বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি পরে আবার স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। দুজনকে আবার স্বাগত। সাইফুর রহমান তপন, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, এত কিছুর পরও নির্বাচন নিয়ে সংশয় কেন? ঠিক একই কারণে নির্বাচন নিয়ে সংশয়। আমি যে কারণটা এর আগে বলার চেষ্টা করেছি, অর্থাৎ এই যে আন্দোলনের যে দুর্বলতা মানে আমি বলছি যে আগামী দিনে হয়তো চিন্তাশীল মানুষেরা এটা নিয়ে আরো অনেক মানে লেখাজোখা করবেন, অনেক বক্তব্য দিবেন। নেতৃত্ব যখন না থাকে, মানে বিশেষ পরিচিত না থাকে, জনগণের কাছে যখন পরিচিত না থাকে, তখন কে যে নেতা এর মধ্যে নানা ধরনের, অর্থাৎ কার ভাগ কে পাবে এই নিয়ে একটা হট্টগোল বেঁধে যায়। এখন আপনি দেখুন, এখন যে দেশের মধ্যে যে পরিস্থিতিটা চলছে, ফলে সরকার এক ধরনের ধোঁয়াশার আশ্রয় নিচ্ছে। কখনো বলছে যে হ্যাঁ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, কখনো বলছে যে না জুনে হবে, কখনো বলছে ফেব্রুয়ারিতে হবে, আবার বলছে এপ্রিলে হবে। আবার আপনার মনে থাকার কথা, সেই যে গত বছরের ডিসেম্বরে উনি বক্তব্য রেখেছিলেন, উনি বলেছিলেন যে অল্প সংস্কার, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে হবে, আর একটু বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে হবে। তাহলে এখন আপনি দেখুন, এখন যে এই যে ঐক্যবদ্ধ কমিশনের যে আলোচনা চলছে, আলোচনার যে গতিবিধি এবং আলোচনায় যারা পার্টিসিপেট করছেন ইনক্লুডিং বিএনপি, তাদের নানা জনের কিন্তু নানান পর্যবেক্ষণ আপনি দেখবেন এই বৈঠক সম্পর্কে। তারা কিন্তু সমন্বিতভাবে থেকে বলতে পারছেন না যে হ্যাঁ আমরা এখানে আমাদের আলোচনাটা শেষ হচ্ছে। সেটা যে ওই যে প্রতিশ্রুতি মতো যে আমরা এটুকু সংস্কার চাচ্ছি, ফলে এরপরে আমরা পরবর্তী ধাপে নির্বাচনে যাব, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলতে পারছে না। সেটা সবাই যার যার মতো করে কথা বলছে এবং এক ধরনের গেস ওয়ার্ক, অনুমান ভিত্তিক কথাবার্তা বলছেন সেটা। এবং যার এটা পরিষ্কার করার কথা তিনি এখনো পর্যন্ত কোনো পরিষ্কার করেননি, যে কারণে দেখলাম সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে নির্বাচনটা নিশ্চিত। সেটা
তো ফলে এই যে প্রত্যেকের মতো করে খেলতে পারছে, খেলতে পারার যে বিষয়টা, সেই বিষয়টার বীজ নিহিত আছে যে ধরনের পরিবর্তন ঘটেছে, যে প্রক্রিয়ায় পরিবর্তনটা ঘটেছে, আমি মনে করি তার মধ্যেই এটা ঘটেছে। সেটা এখন হতে পারে যে তাহলে রেমেডি কি, প্রতিকার কি হতে পারে? প্রতিকার হতে পারতো যে যারা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা পরিচিত, জনগণের কাছে যারা পরিচিত, যাদের গোপন কোনো এজেন্ডা নেই, তারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, ধরুন 90-এ কি হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে প্রচন্ড বিরোধ আমরা জানি, কিন্তু 5 দল 7 দল 8 দল তারা কিন্তু লিয়াজো কমিটির মাধ্যমে কর্মসূচি যেমন নির্ধারণ করেছে, তেমনি গণ অভ্যুত্থানের পরে কি হবে সেটাও কিন্তু তারা নির্ধারণ করেছে সেটা। তো ফলে আজকে কিন্তু ওই প্রক্রিয়াটাই রাজনৈতিক দলগুলো যদি এই জায়গায় এসে, যাদের মধ্যে একটা ঐকমত্য হবে, পরবর্তী কোর্স অফ অ্যাকশন, রাজনৈতিক কোর্সটা কি হবে, কোন দিকে যাবে, তাহলে যদি কিছু একটা স্বচ্ছতা তৈরি হয়, না হলে কিন্তু আমরা এই ধরনের অস্বচ্ছতার মধ্যেই, ঘোলা জলের মধ্যেই থাকবো, এবং ঘোলা জলে নানাজন নানাভাবে ফায়দা লুটবে। আপনি দেখেন আমেরিকার কাছ থেকে আমাদেরকে 25টা বোয়িং বিমান কিনতে হচ্ছে, ভাবা যায় এটা? বাংলাদেশের সে সামর্থ্য আছে? নেক্সট যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের উপরে চাপবে এটা। যদি আদৌ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ইকোনমিকে সে সামর্থ্য আছে? তো ফলে প্রত্যেকের ফায়দা লুটবে সেটা। এনসিপির ওই ছেলেটা যেমন ফায়দা লুটছে, 1 কোটি টাকা চাঁদা চাচ্ছে, কিস্তিতে চাঁদা নিচ্ছে, আবার চট্টগ্রামে যেমন এরকম নানান গল্প আমরা শুনছি, এবং কোথাও হয়তো পোস্টিং দিয়ে, আমি আজকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার, এই যে মাহিন সরকারের একটা দেখলাম, নিউজ হয়েছে, সেটা তিনি বলছেন যে এই যে পোস্টিং করিয়ে দিয়ে, পদোন্নতি করিয়ে দিয়ে, বদলি করিয়ে দিয়ে, এভাবে নানাভাবে নানাজন ফায়দা লুটতেছে সেটা। ফলে আমেরিকা একদিকে ফায়দা লুটছে, বিশ্ব মোড়লরা ফায়দা লুটছে আমাদের উপরে, আমাদের গভর্নমেন্টের ভেতরের লোকরা ফায়দা লুটছে, মানে যে যেভাবে যেখান থেকে পাচ্ছে ফায়দা লুটছে, আবার ডোনেশনও নিচ্ছে। ধানমন্ডিতে ডোনেশনের ছবিও ভিডিওতে ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন। চাঁদার কথা বলা হলে বলা হচ্ছে না এটা ডোনেশন, সে জায়গাটায় ধানমন্ডিতে এরা বোধহয় বসুন্ধরায় আমরা একটা ছবি দেখেছিলাম। আচ্ছা, না সে জায়গাটায় ইলিয়াস খান, যে আমরা তো নানা ধরনের শঙ্কা সংশয়ের কথা বলছি, কিন্তু কালকে দুটি রাজনৈতিক দলের একদম শীর্ষ নেতা বললেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা হবে। কিন্তু সেটা নিয়েও বিএনপি পক্ষ থেকে যেটা সালাউদ্দিন আহমেদ বললেন যে এখনো যেহেতু আনুষ্ঠানিক ডিক্লারেশন নাই, সুতরাং সেটি কতটুকু গ্রহণযোগ্য এটা একটা প্রশ্ন আছে। আবার জামাত, আবার ওই যেটা বলছিলাম যে জামাত এবং এনসিপি বলছে এভাবে ঘোষণা দিলে তারা মানবে না। রাইট, তারা কিভাবে ঘোষণা দিলে মানবে? প্রধান উপদেষ্টা তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন, এটা তো ওনাকে টার্গেট করে যায়নি। তিনি লন্ডনে গিয়েছিলেন এবং বাংলাদেশের বৃহত্তম দলের যিনি প্রধান তার সঙ্গে কথা বলেছেন। ইনি দেখলাম যে আমাদের অনেক দলের খুব গোসা, তাহলে ওনাদের সাথে মিটিং করবেন? ওনাদের সাথে মিটিং তো রেগুলার করেন। সুতরাং এগুলোর মূল টার্গেট হচ্ছে, কিছু দল ভাবছে আমরা যদি সময় পাই আমরা দল গোছাতে পারবো, খুব মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া, খুব ক্ষমতায় যেতে পারবো। কিন্তু মক্কা বহুদূর। এই যে বলুন বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, এসব দল তো বহু আগে গঠিত হয়েছে, দীর্ঘদিন নানা চরিত্রের মধ্যে দিয়ে তারা এখানে এসে, যদিও আওয়ামী লীগের ভূমিকা চরম বিতর্কিত হয়েছে, কিন্তু এগুলো না করে 300 আসনে আমি প্রার্থী দেব, আমার লোক আছে, আমার কত ভোট আছে, এগুলো তো মাথায় রাখতে হবে। এখন দেখুন সব দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপি বাদে। আপনি দেখবেন যে চরমনায়ের যে পীর সাহেব, তাদের যে দল, তারা কিন্তু আওয়ামী লীগের সবসময় সহযোগী হিসেবে কাজ করেছে। হঠাৎ করে দেখলাম যে বিপ্লবী হয়ে গেছে, তারাও খুব পিআর পদ্ধতির কথা বলছে, স্থানীয় সরকার নির্বাচনী কথা বলছে। মানে মূল টার্গেট হচ্ছে নির্বাচনটাকে কিভাবে পেছানো যায়। আপনি দেখবেন আমার অনেক বন্ধুরা বলেন যে এত দ্রুত সংস্কার না করে নির্বাচন করা যাবে না, বিচার না করে নির্বাচন করা যাবে। ঠিক আছে, সংস্কারের প্রক্রিয়া চলছে, তো এটা তো একটা স্টেজে এসছে, এবং আমরা আশা করতে চাই যে খুব দ্রুত কিছু হবে। তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, শেখ হাসিনার একটি মামলা 6 মাস জেলও হয়েছে। এগুলো হচ্ছে, আর বাংলাদেশের যে বিচার পদ্ধতি,
যদি বলেন যে সব অপরাধের বিচারের পরে আমি নির্বাচন দিব, তাহলে তো 500 বছরেও সম্ভব না, এই মামলা 500 বছরের শেষ হবে না আমার ধারণা। সুতরাং এগুলো হচ্ছে নির্বাচন পিছনের কৌশল এবং প্রকারান্তরে গণতন্ত্র বিপন্ন করার কৌশল। কারণ তপন ভাই এতক্ষণ যে সংকটের কথাগুলো বললেন, এই সংকটের অন্তত কিছু সংশোধন হলেও বা অবসান হলেও সেটি কিন্তু নির্বাচিত সরকার করতে পারবে। নির্বাচিত সরকার যখন আসবে, দেখুন না এখন দেশে কোনো ধরনের বিনিয়োগ নেই, দেশি বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ নেই। বিনিয়োগ যদি না থাকে, যেটা হচ্ছে একটি রাষ্ট্রের বিনিয়োগ হচ্ছে রক্তের মতো, যদি রক্ত না থাকে শরীর যেমন চলে না, রাষ্ট্র তো সেভাবে চলবে না। জি, না সেই জায়গাটায় মানে আজকে যেমন আমির খসরু মাহমুদ চৌধুরীও বললেন যে রাজনৈতিক দল করবেন অথচ নির্বাচনে আসবেন না, এটা তো হইতে পারে না। তারা নির্বাচন আসলে করতে চায়টা চায় না কি? অধিকাংশ দল নির্বাচন করতে চায় না, কারণ তারা জানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ অসম্পর্কে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে। এগুলো নিয়ে যারা ভাবেন না কোনোভাবে, অনেকে তো মনে করেন যে আমরা এখনই আমাদের জন্মের পরে এখনই সবচেয়ে ভালো অবস্থায় আমরা আছি। সুতরাং এই সরকার যতদিন থাকবে, এই যে দেখুন এনসিপির কথা আমি ধরে বলি, তাদের একদম রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, যদি এখন অস্বীকার করছে যে নিরাপত্তা বাহিনী সেখানে থাকবে। আবার কিংস পার্টি বললে তারা রাগ করে, হ্যাঁ, তারা খুব গোসা করে যে আমাদের কিংস পার্টি। এত সিকিউরিটি দিয়ে কোনো রাজনৈতিক দলকে কোনোদিন কোনো সরকার দিয়েছে? আমরা তো দেখিনি। কিন্তু এখন কি দেখুন, আমি সব বাদ দিলাম, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা বাহিনী কি স্কুলে থাকবে সেজন্য? এটা তো ভাবা যায় না। কুকুর দিয়ে তারা যে হোটেলে থাকবে সেখানে আগে পরীক্ষা টরীক্ষা করে, আর্মি গিয়ে, পুলিশ গিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্যরা গিয়ে আগে চেক করে। এটা তো এই কিংস পার্টি দিয়ে তো খুব সুবিধা কোনোদিন কোনো দল করতে পেরেছে বলে আমি জানি না। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সামনে এগোতে হয়, যে কোনো রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে টিকে থাকতে হয়। সুতরাং আমি যে কথাটাই বলতে চাই, এসব বাদ দিয়ে বাবা, সবাই গণতন্ত্রের জন্য লড়াই করেছো, সবাই গণতন্ত্র চাও। গণতন্ত্র ফিরে আসতে হলে এখন কিন্তু জি, নির্বাচন দরকার। ইলিয়াস খান নির্বাচন এবং দিন। সাইফুর রহমান তপন দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআর বিবৃত আজকের সংবাদ সম্প্রসারণে। নিবিসের সঙ্গে থাকবেন।